মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তরেলেও সহজে। আর একদিন পর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা, এবং এই বি ইউনিটের ভর্তি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ সবার জন্য শুভকামনা। এই শেষ মুহূর্তে এসে তোমাদের কিছু দিক নির্দেশনা আমি তোমাদেরকে দিব, এবং এইগুলো তোমরা যদি ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমরা ভালো করবা। তো আমরা প্রথমে একটু দেখবো যে স্পেশালি বাংলার জন্য কি কি আমাদের গাইডলাইন থাকবে। আমরা যদি একটু প্রথমেই যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে তুমি এখন বাংলার জন্য নতুন কোনো জিনিস পড়তে যাবা না। বাংলার জন্য নতুন কোনো জিনিস তোমরা পড়তে, নতুন কোনো জিনিস পড়বা না, নতুন জিনিস আমরা পড়ব না। এবং তোমরা জানো যে এই বাংলার জন্য তোমরা অনেক জায়গা থেকে বা তোমরা নিজেরা অনেক সাজেশন সংগ্রহ করেছো। আমি তোমাদেরকে স্পেশালি কয়েকটা টপিকের নাম বলে দিব, এই টপিকগুলো লাস্ট মুহূর্তে একটু পড়ে যাও এবং তোমরা বলতে পারবা ইনশাল্লাহ তোমরা এখান থেকে অনেক কিছু তোমরা কমন পাবে। তো বাংলার জন্য নতুন কোনো জিনিস আমরা পড়বো না, প্রথমে এই জিনিসটা। তারপর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের যে ব্যাকরণের কয়েকটা টপিক আমি এখানে স্পেসিফিকভাবে একটু বলে দিব। ব্যাকরণের টপিকগুলো হচ্ছে যে তোমরা একটু বানানটা পড়ে যাবা, যেটা তোমাদের রিটেনের জন্য কাজে লাগবে, আবার এমসিকিউতে প্রশ্ন আসবে। তারপর তোমরা ধ্বনি এবং বর্ণ এই টপিকটা পড়ে যাবা, ধ্বনি ও বর্ণ। লাস্ট মুহূর্তে তোমরা আবিধানিক ক্রমটা জাস্ট দেখে যাবা। এইটা নতুন কোনো টপিক না, আবিধানিক ক্রম, এটা তোমরা এতদিন পড়ে আসছো। আবিধানিক ক্রম জাস্ট ওই যে সিকোয়েন্সটা এটা একটু মনে রাখবা যে 8টা বর্ণের একটু এই দিক সেদিক আছে, অর্থাৎ আমাদের যে বর্ণমালা আছে 50টা, এই 50টা বর্ণমালার সাথে 8টা বর্ণের একটু এই দিক সেদিক, এবং যেটার সাথে যেটা দেখতে, যেমন আমরা জানি যে এখানে কি আছে, ঢয়ের সাথে ঢয় বিন্দু র, ঢয়ের সাথে ঢয় বিন্দু র। সো এই সিকোয়েন্সটা তোমরা একটু মনে রাখবা। লাস্ট মুহূর্তে তোমরা যদি দেখে যাও আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। সো আবিধানিক ক্রমের পাশাপাশি তোমরা শব্দ এবং শব্দের উৎসটা পড়ে যাবা, শব্দ ও শব্দের উৎস। আমরা সবগুলোই এই টপিকগুলো তোমরা জানো যেগুলো তোমরা পড়েছো। সো এখানে নতুন কোনো টপিক আমি তোমাদেরকে দিলাম না। বানান, ধ্বনি, বর্ণ, আবিধানিক ক্রম, শব্দ এবং শব্দের উৎস। এবং আরেকটা জিনিস তোমরা পড়ে যেতে পারো, সেটা হচ্ছে যে উপসর্গ। সন্ধিটাও একটু দেখে যেতে পারো, সন্ধির নতুন কোনো টপিক না। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এবং বিশেষ নিয়মে সাধিত যে সন্ধির যে টেকনিকগুলো আছে এইগুলো জাস্ট পড়ে যাওয়া। ঠিক আছে, তোমরা এতদিন নোট করেছো, নোট খাতায় লিখেছো। সো এই টপিকগুলো ব্যাকরণের জন্য পড়বা। বিরোচনের জন্য জাস্ট তোমরা পারিভাষিক শব্দটা দেখে যাবা, পারিভাষিক শব্দ। তারপর তোমরা সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ যেটা আছে, সমার্থক বিপরীতার্থক শব্দ। এবং লাস্ট যে টপিকটা এটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। বাক্য সংকোচন, ঠিক আছে। সো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ এটা তোমরা পড়ে যাবা। ব্যাকরণের জন্য এই যে টপিকগুলো আমি স্পেসিফিক দিলাম, বানান, ধ্বনি, বর্ণ, আবিধানিক ক্রম, শব্দ এবং শব্দের উৎস, উপসর্গ, সন্ধি। বানানের সাথে উচ্চারণটা একটু দেখে যেও, কারণ উচ্চারণ নতুন কোনো টপিক না, এটা তোমরা পড়েছো, গত বছর উচ্চারণ থেকে প্রশ্ন আসছিল। শব্দ এবং শব্দের উৎস, আবিধানিক ক্রম, ধ্বনি পরিবর্তন, এই যে টপিকগুলো আছে ব্যাকরণের এগুলো একটু পড়ে যাও। ওই যে প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্রিত প্রত্যয় কিংবা অন্যান্য যে ভারী টপিকগুলো আছে, কারক, এইগুলো তোমরা বি ইউনিটের জন্য একটু স্কিপ করতে পারো, কারণ এইগুলো এখন নতুন, শেষ মুহূর্তে তোমরা নতুন করে আর পড়ার দরকার নাই। তো তোমাদের জন্য পরবর্তীতে যে জিনিসটা আমি পরবর্তী পয়েন্টটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই, আমি এটা একটু মুছে ফেলি, তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে পরীক্ষা দেখো, পরীক্ষা আমি বলি যে 60টা এমসিকিউ। সো এইটা নট নেসেসারি যে 60টা এমসিকিউ তোমার পারতে হবে। এখানে যারা ফার্স্ট হবে সেও কিন্তু 60টা পারবে না, এটা একদম মানে বাস্তব একটা কথা। সো এই 60টা এমসিকিউর মধ্যে প্রথম 7-8টা এমসিকিউ, মানে 60টা এমসিকিউর মধ্যে 7-8টা এমসিকিউ যে ফার্স্ট হবে সেও হয়তো বা 4-5টা এমসিকিউ রেখে আসবে। সো তোমার যদি কোনো কারণে যদি তুমি 2-3টা এমসিকিউ যদি না পারো প্রথমের দিকে, ওকে ফাইন, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, তুমি এটা নিয়ে একদমই টেন্সড হবা না, তুমি একদম সামনের দিকে আগাবা। মানে টেস্ট বল যেভাবে খেলে, টেস্ট ক্রিকেট, এরকমভাবে তুমি যাবা, একটার পর একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এরকমভাবে তুমি সামনে আগাবা। সো এই 60টা এমসিকিউর মধ্যে তুমি দেখবা যে অবশ্যই তোমার কি থাকবে, অবশ্যই তুমি 40টা এমসিকিউ প্রথম ধাপেই কিন্তু পারবা, যদি তোমার প্রিপারেশনটা এরকম টপ নচ থাকে। 35-40টা এমসিকিউ। সো আমার কাছে মনে হয় যে 40-45 যদি তোমরা পেতে পারো তাহলে তোমাদের ভালো একটা নাম্বার তোমরা সিকিউর করতে পারবা। সো এটা হচ্ছে যে ব্যাকরণের অংশ। তোমাদের সবার একটা প্রশ্ন যে ভাই রিটেন নিয়ে তো এই যাবৎকালে আমাদের অনেক প্রবলেম, রিটেন নিয়ে এখনও দুশ্চিন্তা হচ্ছে। সো রিটেন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। তুমি এতদিন রিটেনের মধ্যে দিয়ে আসছো, তুমি এসএসসি, এইচএসসি সব জায়গায় রিটেন পরীক্ষায় দিয়ে আসছো। সো এটা নতুন কোনো কিছু না, কিন্তু তোমাদের জন্য একটা সফট রিমাইন্ডার, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য তুমি গদবাদা লিখো না। আমি তোমাদের কাছে এটা অনুরোধ করব, তুমি ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য এটা কোয়ালিটিটা ভালো হোক, নট কোয়ান্টিটি। আমার কোয়ান্টিটি দরকার নাই, আমার অনেক লেখার দরকার নাই, জাস্ট কোয়ালিটিতে আমি এফোর্ট দিব। সো আমি এখানে অবশ্যই বলবো রিটেনের জন্য তোমাদের কি থাকতে হবে, রিটেনের জন্য কোয়ালিটি মেনটেন করতে হবে, নট কোয়ান্টিটি। ঠিক আছে, সো আমাদের কোয়ালিটিটা মেনটেন করতে হবে, নট কোয়ান্টিটি। এবং এই রিটেনের জন্য তোমাদেরকে কি কি দেওয়া যায় আমি একটু তোমাদেরকে বলে দিই। রিটেনের জন্য আমি তোমাদেরকে কয়েকটা টপিক বলবো, এই টপিকগুলো তোমরা একটু লাস্ট মুহূর্তে দেখে যাবা, ঠিক আছে।
সো একটু প্রথমেই দেখো রিটেনের জন্য রিটেন বাংলা তোমরা প্রথমেই অনুচ্ছেদটা পড়ে যাবা। এই অনুচ্ছেদ থেকে 10 নম্বরে কিন্তু প্রশ্ন আসে। অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি ব্যাখ্যা, কি ব্যাখ্যা? উদ্ধৃতি ব্যাখ্যা। এবং আমি তোমাদেরকে বারবার বলেছি, জয়কলির ক্লাসে আমি তোমাদেরকে বারবার বলেছি যে এই উদ্ধৃতি ব্যাখ্যাটাকে কোনো কারণে তুমি সৃজনশীলের সাথে গুলাই ফেলো না, সৃজনশীলের মতো মিলাইও না, কারণ উদ্ধৃতি ব্যাখ্যাটার মধ্যে বলেই দিছে যে সপ্রসঙ্গ ব্যাখ্যা। সো অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি ব্যাখ্যা, এখানে তোমার অবশ্যই কি করতে হবে, উদ্ধৃতিটা যে তুমি ব্যাখ্যা করবা ডিরেক্ট প্রথম লাইনটা একদম টু দ্য পয়েন্ট দিয়ে শুরু করবা। কোনো লেখকের অ্যাড্রেস দেওয়ার দরকার নাই, লেখকের কোন রচনা থেকে নেওয়া হয়েছে অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, সো বিলাসী গল্পটা শরৎচন্দ্রের লেখা, এটা সবাই জানে। তুমি কেন বিলাসী গল্পকে বলা হয়েছে যে ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, এটা তুমি প্রথম লাইনে লিখে দিবা, ঠিক আছে? নট নেসেসারি আমার এটা শরৎচন্দ্রের লেখা, এটা আমার কোট করতে হবে। তারপর তোমরা অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি ব্যাখ্যার পর তোমরা যে জিনিসটা পড়ে যাবা সেটা হচ্ছে যে সারমর্ম এবং সারাংশ। বিগত 3 বছর সারমর্ম থেকে প্রশ্ন আসছে, এবার কেন জানি মনে হচ্ছে যে সারাংশ থেকে প্রশ্ন আসতে পারে। আবার বলা যায় না 3 বছরের সাথে এবার আবার 1 বছর মিলায় 1 খালি পূর্ণ করতে পারে। সো এটা কমপ্লিটলি তাদের উপর, কিন্তু আমরা সারমর্ম সারাংশটা আমরা পড়ে আসছি। এইচএসসি লেভেলের যেগুলো পড়েছো এখান থেকে একটু অ্যাডভান্স লেভেলে তোমরা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য পড়েছো। তারপর আমরা 3 নম্বর যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে ভাব সম্প্রসারণটা তোমরা দেখে যেও। ভাব সম্প্রসারণটার সাথে সবাই আমরা অ্যাড্রেস আছি। সো একটা ভাব দেয়া থাকবে, এটাকে আমরা একটু ইলাবোরেট করব, আমরা একটু বিস্তৃত করব, সম্প্রসারণ করব। এবং তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন খাতাটা এটা কিন্তু লিমিটেড থাকবে। সো তোমাদের অবশ্যই কনসার্ন মাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, তুমি চাইলেও কিন্তু লুজ শিট নিতে পারবে না। তোমার অনেক লেখার ইচ্ছা হইতেছে, হ্যাঁ ক নাম্বারটা লিখছো, এখানে গিয়ে কিন্তু খ নাম্বার শুরু হয়েছে, আবার ওই পৃষ্ঠায় গিয়ে কিন্তু গ নাম্বার শুরু হবে, সো তুমি চাইলেও ওই যে খ নাম্বারটা অনেক বেশি লিখে তারপর এইখানে এসে লিখতে পারবে না, তাহলে তোমার এই ঘ নাম্বারের অপশনটাই কাটা যাবে। সো তোমাকে অবশ্যই যে প্রশ্নটা দেওয়া হবে, যে খাতাটা দেওয়া হবে, এই খাতাটা তুমি পুরোটা দেখে নিবা। প্রথমে দেখে নেওয়ার পর তারপর তুমি সুন্দর করে স্রষ্টার নাম নিয়ে তুমি লেখা শুরু করবা, ঠিক আছে? আচ্ছা, তারপর তোমাদেরকে যে রিটেনের জন্য যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে রিটেনের টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। তোমাকে হয়তো বা এরকম ঘড়ি নিতে দিবে না, কিন্তু তুমি ঘড়ি যদি নাও নিতে পারো, তোমার ওয়ালে যে ঘড়িটা থাকবে তোমার ক্লাসরুমে, সেখানে তুমি অবশ্যই কনসার্ন থাকবা। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু রিটেনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। রিটেনে আমি নিজেও পার্সোনালি আমি যখন পরীক্ষা দেই ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট, তখন কিন্তু আমি কিন্তু এই রিটেনের টাইমটা কিন্তু আমি গুলিয়ে ফেলি, টাইম কিন্তু আমি পাই নাই বেশি একটা। সো তাড়াহুড়া লেগে যাবে, এই জন্য তোমরা টাইমটা অবশ্যই গুরুত্ব দিয়ে রাখবা এবং টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবা। আর তোমরা অনেকেই জানো যে এখানে প্রায় 50-60টার মতো পৃষ্ঠা আছে জয়কলি হাইলাইটস বাংলা বিচিত্রা। এই বইটা শেষ মুহূর্তে তোমরা একটু দেখে যেও, এবং এই বইটা দেখে যাওয়ার মাধ্যমে তোমরা যে জিনিসটা করতে পারবো সেটা হচ্ছে যে এই শেষ মুহূর্তে ওভারঅল মানে জিস্ট অংশটুকু, হ্যাঁ কোর অংশটুকু তোমরা খুব হাতের নাগালে পেয়ে যাচ্ছ। আমরা একটু পরবর্তীতে রিটেনের জন্য তোমাদেরকে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে যে পদ পরিবর্তন, অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণ, তারপর ক্রিয়া থেকে ক্রিয়া বিশেষণ, এই টাইপের যে পদ পরিবর্তনগুলো এগুলো পরীক্ষাতে আসতে দেখা যায়। এবং 5 নাম্বার তোমাদেরকে আরেকটা টপিক দিব সেটা হচ্ছে যে বাক্য শুদ্ধিকরণ বা অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, ঠিক আছে? অর্থাৎ এখানে অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে, বানানজনিত ত্রুটি থাকবে, যতিচিহ্ন বিরামচিহ্নজনিত ত্রুটি থাকবে, শব্দ গঠনজনিত পদজনিত ত্রুটি থাকবে। সো এগুলোকে সুন্দর করে তুমি লিখবা, নতুন কোনো শব্দ অ্যাড করার দরকার নাই, জাস্ট যে শব্দগুলো আছে এগুলোর মধ্যেই তুমি খুঁজে দেখবা যে কোনো একটা প্রবলেম আছে। সো যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাকে তুমি শুদ্ধ করে লিখবা, সেটাই শুদ্ধ প্রয়োগ হয়ে যাবে, বাক্য শুদ্ধ হয়ে যাবে। সো এই 5টা পয়েন্ট, এই 5টা টপিক রিটেনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। বাকি তোমরা হয়তো বা মিলকরণ পড়ছো, লেখক পরিচিতি পড়ছো, এগুলো নট নেসেসারি। আমি এখন বলবো যে লাস্ট মুহূর্তে যদি না পড়ে থাকো এগুলো পড়ার দরকার নাই। সো ওভারঅল আজকে যদি তোমাদেরকে একটু দেখাই যে আমরা আজকে কী করলাম, আমরা আসলে আজকে ঢাকা ইউনিভার্সিটির যে কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ, এইখানে বি ইউনিটের জন্য আমরা এই টপিকগুলো আমরা একটু দেখবো। রিটেনের জন্য যে টপিকগুলো আমি বললাম এগুলো দেখবা, আর এমসিকিউ এর জন্য আবারও বলি তোমাদেরকে একটু লাস্ট একটা তোমাদেরকে রিমাইন্ডার দিই, বানান, উচ্চারণ, ধ্বনি, বর্ণ, শব্দ ও শব্দের উৎস, আবিধানিক ক্রম, সমাস, সন্ধি, উপসর্গ এবং সংখ্যাবাচক শব্দ, ঠিক আছে? সংখ্যাবাচক শব্দ, জ্যোতি, বিরাম চিহ্ন এগুলো আসতে পারে, ক্রিয়ার কাল, এগুলো একটু দেখে যাবা। আর সবার পরীক্ষা অনেক বেশি ভালো হোক, তোমাদের একদম শুরু থেকে তোমাদের পাশে ছিলাম জয়কলি পাবলিকেশনস। সো জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে তোমাদের সবার জন্য যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ সবার জন্য আবারও শুভকামনা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।